নমস্কার, সিটিভিএন এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত ডক্টর প্লাসের অনুষ্ঠান নিয়ে আবারও চলে এসেছি এবং ডক্টর প্লাসের অনুষ্ঠান মানে আপনারা জানেন যেখানে বাড়িতে বসে এরকম অনেক রোগের ব্যাপারে আপনারা জানতে পারেন যেটা হয়তো এমনি জানা সত্যিই পসিবল না। ইভেন আমিও এখানে বসে এরকম অনেক রোগের ব্যাপারে জানতে পারি, অনেক উপকার হয় এবং সেই উপকার যে আপনাদেরও হয় সেটা কিন্তু বারংবার আপনারা জানিয়েছেন। অনুষ্ঠান থেকে তো অনেক কিছু জানতে পারেন এবং যারা ডক্টর প্লাসে গিয়েছেন, ডক্টর প্লাস থেকে চিকিৎসা নিয়েছেন, তারাও কিন্তু বারংবার একথা স্বীকার করেন যে ডক্টর প্লাস মানে যে কোনো বড় সমস্যা বা যে কোনো সমস্যাই হোক না কেন তার একমাত্র ঠিক করার, অর্থাৎ সেই সমস্ত সমস্যার সমাধানের একমাত্র ঠিকানা আমরা জানি ডক্টর প্লাস, এবং অত্যাধুনিক চিকিৎসা ডক্টর প্লাস থেকে প্রোভাইড করা হয়। এবং আজকেও ডক্টর প্লাসের অনুষ্ঠানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। আচ্ছা, বিষয়টা একবার আপনাদের বলি। ইসকেমিক হার্ট ডিজিজ, দেখুন হার্ট ডিজিজ আপনারা অনেক শুনেছেন, বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ হয় এবং এই যে ইসকেমিক হার্ট ডিজিজ, এই বিষয়টা আজকে আপনারা জানবেন যে কোন কোন লক্ষণ দেখা গেলে বুঝতে পারবেন যে আপনিও এই সমস্যায় ভুগছেন। পাশাপাশি সঠিক সময় যদি এর চিকিৎসা করা না হয় তাহলে ভবিষ্যতে আরো কি কি জটিলতা হতে পারে। কারণ হার্টের সমস্যা মানে সেটাকে স্বাভাবিকভাবেই আমরা ভয় পাই শুনে এবং সাধারণভাবে নেওয়াটা একেবারেই উচিত নয়। আমি আলোচনা করব এবং আজকে যিনি রয়েছেন আমাদের গেস্ট তার সঙ্গেও পরিচয় করাবো। তার আগে বলে দেব ডক্টর প্লাসের অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের একটি অনুষ্ঠান, সব সময় যাতে অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য কি করতে হবে, হাতে রয়েছে ফোন আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেটি প্লাস, দেখুন চলে আসবে এবং এই মুহূর্তে কিন্তু লাইভ স্ট্রিমিংও চলছে। আর যদি চান পরবর্তীকালে অনুষ্ঠানটা দেখতে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, এখন বলছি আমাদের সঙ্গে যিনি রয়েছেন আজকে ডক্টর শুভাংশু পাল, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, এমবিবিএস এমডি মেডিসিন, ডিএম কার্ডিওলজি। আর ডক্টরকে আপনারা প্রতি বুধবার থেকে শনিবার বিকেলে নিয়মিত ডক্টর প্লাসে কিন্তু পাবেন। ডক্টর প্লাসেরই ডক্টর স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো। এবং আজকে আমরা মূলত যে বিষয়টি বেছে নিয়েছি আলোচনা করব বলে ইসকেমিক হার্ট ডিজিজ। প্রথমেই আগে আমি জানবো যে এই সমস্যাটা কি। ইস্কিমিয়া কথাটার মানে হচ্ছে যে কোনো অর্গানে যে ব্লাড সাপ্লাইটা পৌঁছানোর কথা, যদি সেই অর্গানের ডিমান্ড অনুযায়ী সেই ব্লাড সাপ্লাইটা কম হয় সেটাকে ইস্কিমিয়া বলে। এবার হার্টের ক্ষেত্রে হার্টের যে স্ট্রাকচারটা, হার্ট হচ্ছে এমন একটা অদ্ভুত অর্গান যে নিজের ব্লাড সাপ্লাইটা তাকে নিজেকেই করতে হয়। কারণ হার্ট হচ্ছে এমন একটা অর্গান যে আমাদের সমস্ত বডির অর্গানেই হচ্ছে ব্লাড সার্কুলেশন করে এবং সে নিজের যে ব্লাড সার্কুলেশন সেটাও তাকে নিজেকেই করতে হয়। এই আর্টারিগুলোকে আমরা কর্নারি আর্টারি বলি। এবার ইস্কিমিয়া তখনই হয় যখনই কর্নারি আর্টারিগুলোতে যে ব্লাড ফ্লো, সেটা ব্লাডের যে ডিমান্ড সেটাকে মিট করতে ফুলফিল করতে পারছে না সে ডিমান্ডটা, এটাকে আমরা ইস্কিমিক হার্ট ডিজিজ বলে থাকি। আচ্ছা, মানে এই সমস্যাটা কারণটা আপনি বললেন, সেক্ষেত্রে কি কি লক্ষণ দেখা গেলে বোঝা যাবে যে না সেই ব্যক্তিরও এই সমস্যা হয়েছে? হার্টে যখনই যে ডিমান্ড অনুযায়ী ব্লাডটা যখনই পৌঁছায় না, তখন মোস্ট কমনলি যে সিমটমটা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে সেটা হচ্ছে বুকে ব্যথা, চেস্ট পেন। এখন এই চেস্ট পেন বিভিন্ন রকম কারণে হতে পারে, মানে শুধুমাত্র ইস্কেমিক হার্ট ডিজিজ যে চেস্ট পেনের একমাত্র কারণ সেটা নয়। যে চেস্ট পেনটা জেনারেলি কোনো রকম কাজ করতে গেলে বা এক্সারশনে বাড়ে এবং সেটা সাধারণত রেস্ট নিলে কমে যায়, অথবা অনেকে দেখবেন জিভের তলায় সরবিটের ওষুধটা রাখলে তাদের যে বুকে ব্যথাটা কমে যায়। এইটা একটা লক্ষণ আমরা ধরি যে এটা একটা ইস্কিমিয়ার জন্য এই বুকে ব্যথাটা হতে পারে। মানে বুকে ব্যথা হবে, সেই ব্যথাটা কি রকম ধরনের, মানে বুকে পার্টিকুলার কোন জায়গায় ব্যথা? এটা হচ্ছে জেনারেলি পেশেন্টরা আমাদের কাছে এসে বলে, তারা অনেক সময় এটাকে আমরা লিভাইন সাইন বলি, যে বুকের মধ্যে হাত রেখে ভাবে বলে যে একটা ডিফিউজ পেন। অ্যাঞ্জাইনার পেন কিন্তু এরকম ভাবে যে মানে একটা আঙুল দিয়ে দেখানো যায় এরকম ব্যথা হয় না ইন জেনারেল। এটা একটা ডিফিউজ পেন হয়, খুব একটা লোকালাইজড নয় ব্যাপারটা। একটা বুকের মধ্যে কেউ মনে হচ্ছে চেপে বসে আছে এরকম টাইপের ব্যথাটা হয়। মিডিলে বা লেফট অর রাইট? হ্যাঁ, জেনারেলি মিডিলে হয়, লেফটের দিকে হতে পারে, রাইটের দিকে যে হয় না সেরকম নয়, কিন্তু রেয়ার। কিন্তু রাইট সাইডের পেন নিয়েও কিন্তু পেশেন্ট আসতে পারে। এখন এই যে ব্যাপারটা বললাম, এই গোটা ব্যাপারটা হচ্ছে টিপিক্যাল অ্যাঞ্জাইনাল পেন, কিন্তু অ্যাটিপিক্যাল অ্যাঞ্জাইনাল পেনও হতে পারে। মানে এই যে কথাগুলো বললাম এটার বাইরেও কিন্তু ইস্কেমিক হার্ট ডিজিজের পেন প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, সেটা যেমন এক দুটো উদাহরণ? যেমন এরকম হতে পারে, অনেক পেশেন্ট যেরকম হয়, যেমন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যে পেন পারসেপশনটা সেটা সবসময় নর্মাল মানুষদের মতো হয় না, বা কারণ তাদের একটা অ্যাসোসিয়েটেড নিউরোপ্যাথি অর্থাৎ নার্ভ ড্যামেজও থাকে। এখন এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে বুকে অ্যাঞ্জাইনা থাকলেও বা ইস্কিমিয়া থাকলেও অনেক সময় বুকে ব্যথা হয় না, বা বুকে ব্যথাটার একটা অন্যরকম প্রেজেন্টেশন, ভেগ ডিসকমফোর্ট একটা, যেটা সবসময় চেস্ট পেন নাও হতে পারে। ওটা
সেন্স অফ শর্টনেস অফ ব্রেথ, মানে তার শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ করে সাডেন অনসেট, বা বুক ধরফর করছে, অনেকে পেটে ব্যথা নিয়েও প্রেজেন্ট করতে পারে। যেহেতু হার্টের যে নার্ভ সাপ্লাই সেটা আমাদের জ থেকে শুরু করে আম্বালিকাস অব্দি এতটা ডিফিউজ একটা তার আচ্ছা। নার্ভ সাপ্লাই রয়েছে, হুম। তো রেফার্ড পেন এই গোটা এরিয়াটার মধ্যেই হতে পারে। অনেকে এইভাবে প্রেজেন্ট করে যে হঠাৎ করে তার কোনো এক্সারশন করতে গেলে জ পেন হচ্ছে, এই জ, তার কিন্তু কোনো চেস্ট পেন নেই, হুম। কিন্তু তার হচ্ছে জ পেন হচ্ছে। এই জ আচ্ছা। পেনটাও কিন্তু খুব সিগনিফিকেন্ট, এটাও কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজের জন্য হতে পারে। আচ্ছা, তার মানে যে শুধু বুকেই পেন হবে সেরকমটা না। নয়, আরো বিভিন্ন জায়গাতে হতে পারে। 90% 95% কেসে আপনি বলতে পারেন যে পেশেন্ট কিন্তু বুকে ব্যথা নিয়ে বুকে প্রেজেন্ট ব্যথা করে, নিয়ে আসে। কিন্তু এরকম অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনস আমাদের হয়। সেরকমও রয়েছে। হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে ব্যথাটা যে কোনো জায়গাতেই হোক না কেন, আমি সমস্ত ওভারঅলটা নিয়ে বলছি, সেক্ষেত্রে ব্যথাটা কতক্ষণ স্থায়ী থাকলে পরে একটা মানুষের চিন্তা করা উচিত যে না এই সময় আমাকে ডক্টরের কাছে যাওয়া উচিত? এটা ডেফিনিট একটু বাই ডেফিনিশন অনেকে বলে যে এটা 10 মিনিটের মধ্যে মোটামুটি, মানে মোর দেন 10 মিনিটস স্টে করে এই অ্যাঞ্জাইনাল পেন, রেস্ট নিলে কমে যায়। কিন্তু অনেক সময় যেটা হয়, হুম। অ্যাকিউট করোনারি সিনড্রোম ডেভেলপ করছে, পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে, হুম। এই ধরনের অ্যাকিউট প্রেজেন্টেশন যেখানে অনেকটা মায়োকার্ডিয়াম ড্যামেজ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই চেস্ট পেনের ডিউরেশনটা এত কম নাও হতে পারে, সেটা অনেক বেশি টাইম ধরে সেই ব্যথাটা পারসিস্ট করতে পারে। আচ্ছা, মোটামুটি আপনার কাছে এই ধরনের পেশেন্ট তো যায় অবশ্যই, এবং কোন এজের পেশেন্ট বেশি যায়? এখন আমাদের নর্মাল ধারণা বা যেরকম পেশেন্ট আমরা ক্রনিক্যালি পেয়ে থাকি, হুম। সেটা হচ্ছে এই ধরনের প্রেজেন্টেশন মোর দ্যান 60, 65, 70 ইয়ার্স, এই যে এজটা, এটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজের প্রেজেন্টেশনের মোস্ট কমন এজ। কিন্তু এখন সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অনেক কম বয়সে পেশেন্টরা হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফাকশন, ইভেন ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা এগুলো নিয়েও প্রেজেন্ট করছি, যাদেরকে অ্যাঞ্জিওগ্রাফি করে আমরা দেখতে পাচ্ছি যে খুব সিগনিফিকেন্ট হার্ট ডিজিজ ডেভেলপ করছে এদের ক্ষেত্রে। আচ্ছা, সুতরাং এজ কিন্তু এখন আর ইসকেমিক হার্ট ডিজিজের জন্য কোনো বার নয়। একেবারেই তাই। এখন যে কোনো সমস্যা খুব অল্প বয়স থেকে শুরু হচ্ছে, তার মধ্যে এটাও রয়েছে অবশ্যই। আরেকটা প্রশ্ন রয়েছে, যেটা খানিকক্ষণ আগে আপনি বলছিলেন যে ডায়াবেটিক পেশেন্ট, তার ক্ষেত্রে কিরকম সিমটমস আপনি বলছিলেন। সেক্ষেত্রে এরকম পার্সন ধরুন তার ডায়াবেটিস ছাড়া অন্য কিছু রয়েছে, তার ক্ষেত্রে মানে আর কি কি রোগ অলরেডি একটা মানুষের মধ্যে রয়েছে, তার ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট কি কি সিমটমস থাকতে পারে, মানে কি কি এই রোগের যে ক্ষেত্রে? আপনাকে বললাম যে একটা পেশেন্টের যে বুকে ব্যথা হলে আমরা সবসময় ভাবি না এটা ইসকেমিক হার্ট ডিজিজ থেকে হুম। ডেভেলপ করছে, আরো কিছু রিস্ক ফ্যাক্টর আমরা সবসময় খোঁজার চেষ্টা করি। যেমন পেশেন্টের যদি স্মোকিং এর হ্যাবিট থাকে, স্মোকিং ইনক্রিজেস দ্য রিস্ক অফ ইসকেমিক হার্ট ডিজিজ বাই হুম। সেভারাল ফোল্ডস। হুম। এখন স্মোকিং এর রিস্ক ফ্যাক্টর যদি থাকে, পেশেন্টের যদি অ্যাসোসিয়েটেড হাইপার টেনশন থাকে, তার ব্লাড প্রেশার বেশি আছে, ব্লাড সুগার বেশি আছে, কোলেস্টেরল লেভেল তার হচ্ছে একটু ডিরেঞ্জ থাকে, ওবেসিটি একটা রিস্ক ফ্যাক্টর, হুম। এবার সেডেন্টারি লাইফস্টাইল একটা রিস্ক ফ্যাক্টর, অনেক সময় স্লিপ ডিস্টারবেন্সেস এগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে। হুম। হেরিডিটি একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে এরকম দেখা গেছে যে যাদের ক্ষেত্রে ইসকেমিক হার্ট ডিজিজ থাকে তাদের হিস্ট্রি নিয়ে দেখা যায় তাদের মায়ের, বাবার বা তাদের সিবলিংস যারা রয়েছে তাদের মধ্যেও এরকম একটা যে কোনো রকমের অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, আচ্ছা। এটা মায়োকার্ডিয়াল ইনফাকশনও হতে পারে বা ব্রেন স্ট্রোক হতে পারে, এই ধরনের যে কোনো রকম রিস্ক ফ্যাক্টর কিন্তু জেনারেলি প্রেজেন্ট থাকতে পারে। আচ্ছা, মানে এটা বংশ পরম্পরায় হওয়ার সম্ভাবনাও হ্যাঁ, রয়েছে। একটা হেরিডিটারি একটা রিস্ক ফ্যাক্টর আছে। আচ্ছা, এবং এর সঙ্গে সঙ্গে জানবো যে ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে মানে প্রধান ঝুঁকির কারণগুলো কি কি? আপনাকে আমি নর্মাল যেগুলো আমাদের টিপিক্যাল রিস্ক ফ্যাক্টরস যেগুলো সেগুলো বললাম, যেগুলো আমি স্মোকিং, হাইপারটেনশন, ডায়াবেটিস, ফ্যামিলি হিস্ট্রি, হ্যাঁ। ওবেসিটি, ডিসলিপিডিমিয়া মানে কোলেস্ট্রল অ্যাবনর্মালিটিস এগুলো যেমন রয়েছে, সেরকম এখন অনেক নোভেল মার্কার্স যেগুলো বেরোচ্ছে, যেমন এখন লিপোপ্রোটিন এ বলে একটা আজকাল দেখবেন অনেক রুটিন ব্লাড টেস্টে যেগুলো প্যাকেজ ব্লাড টেস্ট যেগুলো হয় তাদের মধ্যে LPA-টা এখন ইনক্লুডেড হয়ে গেছে। লিপোপ্রোটিন এ হচ্ছে একটা একটা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেটা মোস্টলি হেরিডিটারি, সেটা থেকেই হচ্ছে, এবং সেটা হচ্ছে আমাদের যে ব্লাডটাকে অনেকটা স্টিকি করে দেয়, এবং সেটার কারণে হচ্ছে এই ধরনের যে ব্লাড ক্লটের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া অনেক রিস্ক ফ্যাক্টরস রয়েছে, যেমন কারো কারো ক্ষেত্রে হোমোসিস্টিন লেভেল বেড়ে যায়, কারো কারো ক্ষেত্রে যে ব্লাড ক্লট ফ্যাক্টরস গুলো রয়েছে সেগুলোর লেভেল কিছু তারতম্য হওয়ার জন্য তাদের ক্লটিং অ্যাবনর্মালিটিস বেড়ে যায়। কিন্তু এগুলো হচ্ছে খুবই মানে রেয়ার এন্টিটিস এখনো, যদিও এখন স্ক্রিনিং এর জন্য এগুলো আমরা ধরতে পারছি, কিন্তু স্টিল এগুলো এখন অনেক রেয়ার এখনো। কিন্তু যেগুলো আমি মেন যে রিস্ক ফ্যাক্টরস গুলো বললাম, ডায়াবেটিস, হাইপারটেনশন, যে ফ্যামিলি হিস্ট্রি, এগুলোই কিন্তু মোস্ট কমনলি পাওয়া যায় এই পেশেন্টদের মধ্যে। আচ্ছা, এছাড়া আমাদের লাইফস্টাইলে কোনো গাফিলতি যার জন্য কি এটা হতে পারে, মানে কোনো রকম কোনো গাফিলতি রয়েছে যার জন্য এই সমস্যা? লাইফস্টাইল ডিজিজ এগুলো মোস্টলি এগুলোকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো রয়েছে, যেগুলো ইনফেকশাস ডিজিজ ছাড়া আমরা যত ডিজিজের নাম বলছি এখন, যে ডায়াবেটিস, হাইপারটেনশন,
ডিসলিপিডেমিয়া বা ইসকেমিক হার্ট ডিজিজ, ওবিসিটি, এগুলো সবকটাই কোনো না কোনোভাবে আমাদের লাইফস্টাইলের সাথে অ্যাসোসিয়েটেড। আমাদের রেগুলার যে ওয়ার্ক লাইফে যে স্ট্রেস রয়েছে, আমাদের স্লিপ প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের খাদ্যাভ্যাসে একটা পরিবর্তন এসছে, একটা ওয়েস্টার্ন ডায়েটের দিকে আমরা আস্তে আস্তে যেটা মুভ করেছি, এগুলো অনেকটাই এই ফ্যাক্টরগুলো কন্ট্রিবিউট করে ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রেও। কিন্তু একটা যে হেরিডিটারি কিন্তু একটা বিশাল কন্ট্রিবিউশন রয়েছে, আর আদার্স যে কোমরবিডিটিস গুলো রয়েছে যেগুলো আবার অনেক ক্ষেত্রে লাইফস্টাইলের সাথে অ্যাসোসিয়েটেড, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন রয়েছে এগুলো। ওকে। আর কিছুক্ষণ আগে আপনি যখন সিমটমস গুলো নিয়ে বলছিলেন তখন একটা বিষয় আপনি বললেন যে পেন, সেই পেন কখনো অনেকটা সময় ধরে হতে পারে, আবার কখনো হয়ে কমে যায়। তো সেক্ষেত্রে ধরুন এরকম পেন হলো, কারণ সে গুরুত্ব দিল না, কারণ কিছুক্ষণ পর তো কমে যাচ্ছে, সেক্ষেত্রে সেই পেন নিয়ে মানে ধরুন সে অনেকটা সময় থাকছে, ভাবেই চলছে তার লাইফ, সেক্ষেত্রে পরবর্তীতে তার কি কি সমস্যা হতে পারে? এরকম আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে পেশেন্টের যেটা হয়, প্রথম দিকে একটা চেস্ট পেন থাকে, আস্তে আস্তে এই যতক্ষণ চেস্ট পেন অর্থাৎ হচ্ছে মায়োকার্ডিয়াম ইজ ক্রাইং, ইট ইজ ক্রাইং ফর হেল্প। এবার যখন একটা টাইমে দেখা যায় যে ব্লাড সাপ্লাই ক্রনিক্যালি কমে যাওয়ার জন্য ওই মায়োকার্ডিয়াম আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু চেস্ট পেনটা থাকে না, তখন পেশেন্ট মোস্টলি প্রেজেন্ট করে একটা শ্বাসকষ্ট নিয়ে, কারণ হার্টের পাম্পটা অলরেডি কমে গেছে। এখন হচ্ছে এই হার্টের পাম্প কমে যাওয়ার জন্য চেস্ট পেনটা যেমন চলে যায়, কিন্তু পেশেন্টের অল্প যে কোনো রকম কাজ করতে গেলেই একটা শ্বাসকষ্টের ডেভেলপমেন্ট হয়, একটা হার্টের যে পাম্পটা এটা কিন্তু অলমোস্ট পার্মানেন্টলি চলে যায়। এখন এদের ক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে দেখি যে হার্টের কিছু আর্টারি হয়তো কোনোটা 100% বন্ধ হয়ে আছে, কোনোটা খুব ক্রিটিক্যালি ব্লক হয়ে রয়েছে। এবার পেশেন্ট বলবে যে আমার তো কোনোদিন এরকম বুকে ব্যথা হয়নি। এবার সেই ব্যাকগ্রাউন্ডে আমি যেটা বললাম, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় সাইলেন্টলি মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে যায় বা হার্টের আর্টারি ব্লক হয়ে মায়োকার্ডিয়াম ড্যামেজ হয়ে যায়, পেশেন্ট জানতেও পারেন না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি পেশেন্টদের ক্রনিক্যালি একটা চেস্ট পেন একটা প্রবলেম থাকছে, উনি কোনোভাবে ওষুধ খেয়ে বা কোনোভাবে জিনিসটাকে কোনোভাবে ম্যানেজ করে এগোচ্ছিলেন, কিন্তু এই করতে করতে দেখা গেছে যে তার হার্টের যে পার্টগুলো সেগুলো পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, যে কারণে হচ্ছে হার্টের যে পাম্পিং ক্যাপাসিটি সেগুলো কিন্তু আর পরবর্তীকালে ফিরে আসে না। আচ্ছা, এবং কিছুক্ষণ আগে আপনি বলছিলেন স্মোকিং নিয়ে, তো সেক্ষেত্রে যাদের বিভিন্ন ধরনের রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস বা কিছু, সেগুলো তো রয়েছে, বা এরকম কোনো সাধারণ মানুষ যে তুলনায় অনেকটা বেশি স্মোক করে, সেক্ষেত্রে সেই যারা ধূমপান করে, তো ধূমপান কিভাবে করোনারি আর্টারির ক্ষতি করে, একটু এটা জানবো। বেসিক্যালি আপনার ইসকেমিক হার্ট ডিজিজ যেটা গোটা যে প্যাথোফিজিওলজিটা মোস্টলি যেটা আমি বলছিলাম ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ। এবার মোস্ট অফ দ্য কেসে যেটা হয়, ডিমান্ড মোটামুটি একই থাকে কিন্তু সাপ্লাইটা বন্ধ হয়। সাপ্লাইটা এই কারণেই বন্ধ হয় কারণ হার্টের আর্টারি গায়ে যে কোলেস্টেরল প্লাগসগুলো আস্তে আস্তে জমা হচ্ছে, সেটা হচ্ছে হার্টের যে ফ্লোটাকে, নর্মাল ফ্লোটাকে ওটাকে কমিয়ে দিতে থাকে। এখন এই যে প্লাগগুলো জমা হয় এগুলো মোস্টলি হচ্ছে লিপিড পার্টিকেলস থেকে, যেটাকে আমরা লো ডেন্সিটি লিপোপ্রোটিন পার্টিকেল বলি বা এলডিএল পার্টিকেল বলি। এগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটার, যেটা লিপোপ্রোটিন এ বললাম, একটা স্টিকি মলিকিউল যেটা হচ্ছে এখানে এই প্লাগ ফর্ম করতে হেল্প করে। সেগুলো আস্তে আস্তে ওই জায়গাটাকে, যে কোলেস্টেরল প্লাগটা জমা হচ্ছে আস্তে আস্তে আমাদের যে যেমন আমাদের জলের পাইপে যদি আস্তে আস্তে যে ময়লার লেয়ার গুলো জমা হয় সেখান থেকে জলের ফ্লোটা ঠিকঠাক যায় না, সেরকম হচ্ছে আর্টারির গায়ে ওই প্লাগ গুলো জমা হয়, ব্লাড ফ্লোটাকে বন্ধ করে দেয়। এখন ধূমপান করলে যেটা হয়, ধূমপান হচ্ছে এই ভেসেলের যে গায়ের যে ইন্টিমাল লেয়ারটা আছে এটার ইনফ্লামেশনটা অনেক বাড়িয়ে দেয়। এই ইনফ্লামেশন যখনই বাড়ে তখন হচ্ছে এই প্লাগ গুলো জমা হওয়ার একটা আইডিয়াল একটা জায়গা তৈরি হয়। প্লাস হচ্ছে এলডিএল পার্টিকেলস যেগুলো বললাম, যে কোলেস্টেরলটা এই যে ধূমপানের জন্য এলডিএল এর অ্যামাউন্টটা অনেক বেড়ে যায়। এই ভাস্কুলার ইনফ্লামেশন বাড়ানো এই কাজগুলোর জন্যই হচ্ছে এই ইসকেমিক হার্ট ডিজিজের প্রবণতায় যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে অনেক বেশি, স্পেসিফিক্যালি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে হচ্ছে এই রিস্ক কিন্তু অলমোস্ট 20 টাইমস বেড়ে যায়। আচ্ছা, মানে এর থেকে কি হার্ট অ্যাটাকও হতে পারে? অবশ্যই। এই যখন এই প্লাগটা যেটা তৈরি হচ্ছে, এবার এই প্লাগের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এই প্লাগগুলো কিছু কিছু প্লাগ হয় সেগুলো আস্তে আস্তে অনেক দিন ধরে ডেভেলপ করে, এবং এগুলোর যে প্লাগগুলোর ওপরে যে কাভারটা সেটা অনেক শক্ত হয়, এগুলো খুব সহজে রাপচার করে না। এই যারা ধূমপান করেন বা যারা ডায়াবেটিক পেশেন্ট হন এদের ক্ষেত্রে দেখা গেছে এই প্লাগগুলো অনেক তাড়াতাড়ি ডেভেলপ করে এবং এগুলোর ভেতরে হচ্ছে অনেক বেশি অ্যামাউন্ট অফ কোলেস্টেরল জমা হয়, এবং এদের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা খুব থিন হয় এবং খুব সহজে এগুলো রাপচার করে। এবার যখনই রাপচার করছে এই প্লাকের ভেতরের যে কোলেস্টেরল গুলো সেগুলো আর্টারির মধ্যে এসে জমা হয়, এবং তখনই হচ্ছে অ্যাকিউট একটা অক্লুশন তৈরি হয়, ব্লাড ফ্লোটা সাডেনলি বন্ধ হয়ে গিয়ে একটা হার্ট অ্যাটাক ডেভেলপ করে। তো এই রিস্ক গুলো কিন্তু এই ধূমপায়ীদের ক্ষেত্রে বেশি,
যারা আচ্ছা। ডায়াবেটিক তাদের ক্ষেত্রে বেশি, হুম। এবং এই জিনিসটা এই সেম এজ গ্রুপের অন্য মানুষদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কম। আচ্ছা, এবার একটু জানবো যে এনজাইনা ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্যটা কি রয়েছে, মানে কি কি পার্থক্য আহ, রয়েছে? এটা হচ্ছে মানে এই ইসকেমিক হার্ট ডিজিজের যে স্পেকট্রামটা রয়েছে, হ্যাঁ, এটাকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে হ্যাঁ। অ্যাকিউট করোনারি সিনড্রোম, হ্যাঁ। একটা হচ্ছে ক্রনিক করোনারি সিনড্রোম। আচ্ছা। ক্রনিক করোনারি সিনড্রোম মানে হচ্ছে আমি প্রথম যে জিনিসটা বললাম, যে একটা প্লাগ ডেভেলপ করছে, প্লাগটা আস্তে 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 ডেভেলপ করছে, সেটা অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু তৈরি হয় মানে স্টার্ট হয় বহু আগে থেকে, মানে অ্যারাউন্ড 20 ইয়ার্স এজ থেকে কিন্তু আস্তে আস্তে এই কোলেস্ট্রল স্ট্রিক্স গুলো জমা হয়, সেগুলো তারপর আস্তে আস্তে উইথ টাইম সেগুলো ডেভেলপ করতে করতে 10%, 20%, আমরা একটা এজের পর মোটামুটি 10-20% অক্লুশন অনেকের ক্ষেত্রেই পেতে পারি। কিন্তু এটা যখনই অ্যারাউন্ড 70% অক্লুশন আস্তে আস্তে ডেভেলপ করে, তখন হচ্ছে পেশেন্টের এই কাজ করতে গেলে বুকে ব্যথা, এই ধরনের সিমটমস গুলো আস্তে আস্তে আসতে থাকে। এবং যেটা হয় নর্মালি ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজে যেটা হয়, যে মানুষ আস্তে আস্তে কোপ আপ করতে থাকে, মানে তার কাজের যে অ্যামাউন্টটা সে আগে করতে পারতো বা যতটা স্বচ্ছন্দে সে আগে করতে পারতো, সে নিজের অজান্তেই কিন্তু সেগুলো আস্তে 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 তার কাজের অ্যামাউন্ট কমতে থাকে, বা মানে যত ইজিলি সে কাজগুলো করতে পারতো, সেগুলো আস্তে আস্তে নিজের অজান্তেই সে কিন্তু কাজগুলো কম্প্রোমাইজ করতে থাকে, এবং একটা টাইমে গিয়ে তার হয়তো রেস্টে গিয়েও পেন হতে স্টার্ট করে। এই যে আচ্ছা। নর্মাল স্পেকট্রামটা আমি বলছি, এই গোটা জিনিসটা হচ্ছে একটা এনজাইনাল স্পেকট্রাম, বা এটাকে একটা ক্রনিক করোনারি সিনড্রোমের স্পেকট্রাম আমরা বলতে পারি। আচ্ছা, মানে যখন পেশেন্টরা আসে আপনার কাছে তখন শুধু সেই ব্যথাটা নিয়েই আসে, হ্যাঁ, এই ব্যথাটা নিয়ে আসছে। বা এছাড়া আর কোনো রকম কিছু দেখা যায় না, না? এটাই কিন্তু একটা মানে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা বলা হয় এটাকে। আচ্ছা। অনেকে এটাকে স্টেবল ইসকেমিক হার্ট ডিজিজও বলে। এটা হচ্ছে একটা মানে অ্যাঞ্জাইনার নর্মাল একটা কোর্স। এবার হুম। এটার অপোজিট আমি বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে মানে সবসময় যেটা ডায়াবেটিক বা স্মোকিং ব্যাকগ্রাউন্ড থাকলে সবসময় হবে সেরকমও নয়। যাদের ক্ষেত্রে জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, তাদের হ্যাঁ। ক্ষেত্রে ওই সাডেন অনসেট যে একটা ভাস্কুলার অক্লুশন হচ্ছে, বা সাডেন অনসেট কোনো একটা প্লাক রাপচার করছে, দিয়ে হার্টের একটা আর্টারিকে একটা সিগনিফিক্যান্ট খুব অ্যাকিউটলি একটা ডেভেলপ করছে যে জিনিসটা, এটাই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা আনস্টেবল আচ্ছা। অ্যাঞ্জাইনা, যেটাকে বলি আমরা, মানে স্টেবল নয় ব্যাপারটা। হুম। তার চেস্ট পেন হচ্ছিল, কিন্তু তার চেস্ট পেনের ক্যারেক্টারটা হঠাৎ করে সাডেন অনসেট একটা চেঞ্জ হয়েছে। মানে আচ্ছা। সে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে 5 কিলোমিটার হাঁটলে তার হয়তো একটা বুকে ব্যথা হতো, কিন্তু তার আজকে হঠাৎ করে সকালবেলা উঠে থেকেই তার বুকে ব্যথা হচ্ছে। আচ্ছা। এই যে সাডেন চেঞ্জ ইন ক্যারেক্টার অফ দ্য পেন, এটাকে হ্যাঁ। আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা বলতে পারি, বা অনেক ক্ষেত্রে যেগুলো হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেগুলো বলি, হুম। যেখানে অ্যাকচুয়ালি হার্টের মায়োকার্ডিয়াম ড্যামেজ হচ্ছে হুম। সাডেন অনসেট এই অক্লুশনটার জন্য, হুম। এইটা হচ্ছে আমাদের, এটাকেই জেনারেলি আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। আচ্ছা, এবং এই যে সমস্যাটা এটা নির্ণয়ের জন্য কি কি টেস্ট আপনারা দেন পেশেন্টকে? এরকম পেশেন্ট যখনই আমাদের কাছে আসেন, হুম। তখনই আমরা প্রথমেই হচ্ছে একটা ইসিজি টেস্ট করতে দিই। আচ্ছা। এখন ইসিজি টেস্টার একটা জিনিস হচ্ছে, আমরা অনেক সময় ইসিজি দেখেই বলে দিতে পারি হুম। যে কোনো একটা আর্টারি 100% অক্লুশন হয়ে আছে। আচ্ছা। সেটা ইসিজি, এগুলোকে আমরা বলি অক্লুসিভ এমআই প্যাটার্ন বলে কিছু, যেমন আচ্ছা। যে অক্লুসিভ এমআই হলে যে ইসিজিতে কিছু কিছু এরকম প্রেজেন্টেশন আসতে পারে। অনেক সময় হয় যে ইসিজি দেখে আমরা বলতে পারি যে একটা আর্টারি 100% বন্ধ নেই, কিন্তু হুম। ডেফিনেটলি মানে কোনো কোনো আর্টারিতে ব্লক থাকতে পারে। কিন্তু আচ্ছা। এরকমও পেশেন্ট আমরা পেয়েছি যাদের ক্ষেত্রে একটা আর্টারি 100% বন্ধ হয়ে আছে, কিন্তু ইসিজি তাদের ক্ষেত্রে অ্যাবসলিউটলি নর্মাল, এরকমও আচ্ছা। আসতে পারে। মানে ইসিজি নর্মাল মানে অনেক পেশেন্ট বলেন আমার তো ইসিজি নর্মাল, তাও ডাক্তারবাবু আমাকে অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষা করতে বলেছেন। ইসিজি হ্যাঁ। নর্মাল মানেই হার্টের আর্টারিতে ব্লক নেই, এটা কিন্তু ডেফিনেটলি বলা যায় না। আচ্ছা। এবার হচ্ছে পেশেন্ট যদি রেস্ট মানে এরকম এই ক্রনিক করোনারি সিনড্রোমের স্পেকট্রামে আমাদের কাছে আসেন, হুম। তাহলে আমরা ইসিজির পর একটা টিএমটি পরীক্ষার অনেক সময় করতে বলে থাকি, আচ্ছা। যেটা হচ্ছে হাঁটতে হাঁটতে ইসিজি, অর্থাৎ হাঁটতে হাঁটতে আস্তে আস্তে তার বডির মেটাবলিক ডিমান্ডটা বাড়িয়ে হার্ট তার সাথে কোপ আপ করতে পারছে কিনা, তখন হ্যাঁ। হার্টের ইসিজিতে কিছু চেঞ্জেস আসছে কিনা, সেই হুম। পরীক্ষাটা আমরা ক্রনিক যারা এরকম চেস্ট পেন নিয়ে আসেন তাদের অনেকের ক্ষেত্রে করতে পারি। আচ্ছা। নেক্সট আমরা যে পরীক্ষাটা করি সেটাকে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা বলে। আচ্ছা। এখানে আমরা দেখতে পাই যে হার্টের পাম্প ঠিকঠাক আছে কিনা, আচ্ছা। কোনো হার্টের কোনো দেওয়াল কম নড়ছে বা বেশি নড়ছে এরকম হচ্ছে কিনা, বা হার্টের সামগ্রিকভাবে হার্টের পাম্প ফাংশনটা কমে গেছে কিনা, হুম। হার্টের ভালভস গুলো ঠিকঠাক আছে কিনা। অনেক সময় এরকম হয় যে হার্টের যে মেন যেখান থেকে ব্লাডটা বেরোচ্ছে অ্যাওটিক ভালভ বলে, সেই অ্যাওটিক ভালভটা এতটাই ছোট হয়ে যায় যে পেশেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ইসকেমিক হার্ট ডিজিজের মতোই প্রেজেন্টেশন নিয়ে আসে, কারণ সেক্ষেত্রে তো হার্টের যে ব্লাড সাপ্লাই হুম। সেটাও কমে যাচ্ছে, যেহেতু সেই ভালভ দিয়ে ব্লাড বেরোতেই পারছে না। আচ্ছা। তো অনেক সময় ভালভুলার হার্ট ডিজিজও কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজের মতোই মিমিক করতে পারে। তো সেই কারণে ইকোকার্ডিওগ্রাফি একটা খুবই ইম্পর্টেন্ট টেস্ট, যেটার আচ্ছা। মাধ্যমে আমরা হার্টের পুরো ফাংশনটা এবং তার হুম। স্ট্রাকচারাল যে কি হ্যাঁ। অ্যাবনর্মালিটিস রয়েছে সেগুলো বুঝতে পারি। তো জেনারেলি এই এনজাইনা ইসকেমিক হার্ট ডিজিজের জন্য ইকো, ইসিজি আর টিএমটি, এই তিনটা আচ্ছা। হচ্ছে আমাদের
মোস্ট মোস্ট মানে কমনলি প্রেসক্রাইব আচ্ছা। ইনভেস্টিগেশন ফর বেসলাইন। আচ্ছা, মানে প্রথমেই কেস হিস্ট্রিটা শুনে তারপর যাকে যেটা টেস্ট দেওয়ার সেটা হ্যাঁ দেয়। হ্যাঁ। আচ্ছা, আমি এটা নিয়ে যখন একটু ঘাটছিলাম তখন আরেকটা টেস্ট দেখলাম, ট্রপোনিন টেস্ট। এটা হুম। কেন করা হয়? এটাও কি করা হয়? ট্রপোনিন, মানে হ্যাঁ এটা কোন ট্রপোনিন ক্ষেত্রে? করা হয়। ট্রপোনিন টেস্ট হচ্ছে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মায়োকার্ডিয়াল কোনো ড্যামেজ হয়েছে কিনা। ওকে। ট্রপোনিনটা অ্যাকচুয়ালি হার্টের মাসেলের মধ্যেই থাকে। হ্যাঁ। এটা একটা এনজাইম। এখন হচ্ছে দেখা গেছে যে যদি হার্টের মাসেল ড্যামেজ হয়, সেক্ষেত্রে হচ্ছে এই যে ড্যামেজ সেলগুলোর মধ্যে থেকে এনজাইমগুলো বাইরে আমাদের ব্লাডে বেরিয়ে আসে এবং সেখান থেকে ট্রপোনিনের মাত্রার যদি আমরা মাপতে পারি তাহলে আমরা বুঝতে পারি যে হার্টের কোনো আর্টারি কোনো জায়গায় ড্যামেজ হয়েছে কিনা। কিন্তু এটাও একটা জায়গা বোঝায় আস্তে আস্তে এই ট্রপোনিনটা আগে আমরা ট্রপোনিন টি কি টেস্ট করতাম, আচ্ছা। এখন আস্তে আস্তে ট্রপোনিন আই করছি ওকে। এবং সেটার সেন্সিটিভিটি অনেক বেড়েছে। এর মাধ্যমে আমরা অনেক কেস যেগুলো আগে ডায়াগনোসিস করতে পারতাম না হার্ট অ্যাটাক বলে, সেগুলো এখন আমরা ডায়াগনোসিস করতে পারছি। আচ্ছা। কিন্তু এখানে একটা জিনিস ভাবার যেটা হচ্ছে যে ট্রপোনিন এলিভেশন মানেই যে সেটা সবসময় ইসকিমিক হার্ট ডিজিজের জন্যই বাড়ছে সেটা কিন্তু নাও হতে পারে। অনেক সময় অনেক ক্রিটিক্যালি ইল পেশেন্ট যারা আইসিইউতে ভর্তি আছেন তাদের হয়তো একটা কিডনি ডিসফাংশন আছে হুম। বা একটা ব্যাকগ্রাউন্ডে তার কোনো ইনফেকশন আছে। হুম। এই সমস্ত কারণেও কিন্তু বা এগুলোর জন্য স্ট্রেসের জন্য অনেক সময় যে হার্টের উপর যে চাপ পড়ছে সেটার কারণেও ট্রপোনিন এলিভেশন হতে পারে। সো ট্রপোনিন আচ্ছা। এলিভেশন একটা স্পেসিফিক কাট অফের পর হুম। যদি এটা কয়েক হাজার গুণ বেড়ে যায় তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি যে এটা ইসকিমিক হার্ট ডিজিজের জন্য, আচ্ছা। হার্ট অক্লুশনের জন্যই হচ্ছে। কিন্তু মডারেট অ্যামাউন্ট অফ এলিভেশন অফ ট্রপোনিন এটা কিন্তু আমরা ডেফিনেটলি বলতে পারি না হুম। যে এটা ইসকিমিক হার্ট ডিজিজের জন্যই হচ্ছে, এটা অন্য কোনো অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরের জন্য কিন্তু হতে পারে। বেশ, মোটামুটি কি টেস্ট বা রোগটা সম্বন্ধে তো আপনারা খানিকটা ধারণা করতে পারলেন। এবার একটু চিকিৎসা পদ্ধতি নিয়ে জানবো যে চিকিৎসার কি কি ধাপ রয়েছে। চিকিৎসার ধাপ হচ্ছে প্রথম কথা যেটা আমরা যেটা ক্রনিক কেসগুলোর ক্ষেত্রে আমরা করি, যে পেশেন্ট আমাদের কাছে ক্রনিক একটা চেস্ট পেন নিয়ে আসছে তাদের ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে একটা অ্যান্টিপ্লেটলেট ওষুধ আমরা দিই। হুম। সেটা অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল যে কোনো রকম হতে পারে। অ্যান্টিপ্লেটলেট ওষুধটা দেওয়ার ফলে ব্লাডের যে স্টিকিনেসটা আমি বললাম সেই ব্যাপারটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। স্ট্যাটিন আচ্ছা। গোত্রের একটা ওষুধ আছে যেটার মাধ্যমে আমরা কোলেস্টেরল লেভেলটাকে কমিয়ে রাখার চেষ্টা করি। হুম। এখন যত গাইডলাইন্স যতদিন এগোচ্ছে তত আমরা বুঝতে পারছি যে যত ব্লাডে এলডিএল কোলেস্টেরলের লেভেল যত কম থাকে, আগে সেটা 70 বলা হতো, এখন বলা হচ্ছে 55 বা তারও নিচে যদি রাখা যায় হুম। হাই রিস্ক পেশেন্টদের ক্ষেত্রে তাহলে সেটা আরো তত বেটার। তো আচ্ছা। আমরা অ্যান্টিপ্লেটলেট ওষুধ দিই, আমরা কোলেস্টেরলের জন্য স্ট্যাটিন গোত্রের আচ্ছা। ওষুধ দিই। এছাড়া হার্টের যে এই ব্যথার সিমটম গুলো কমানোর জন্য হুম। অ্যান্টি অ্যাঞ্জাইনাল কিছু মেডিকেশন দিই, যেটা নাইট্রেট হতে পারে, যেগুলো ব্লাড আর্টারিগুলোকে যে আর্টারিগুলোকে ডাইলেট করে করার জন্য হার্টের মধ্যে দিয়ে ব্লাডের ফ্লোটা, আর্টারিগুলোর মধ্যে দিয়ে ব্লাডের ফ্লোটা বেড়ে যায়। তো এই আচ্ছা। ধরনের অ্যান্টি অ্যাঞ্জাইনাল মেডিকেশন দিই। মোস্টলি হচ্ছে আমরা আদার রিস্ক ফ্যাক্টরস গুলোকে ট্রিট হ্যাঁ। করার চেষ্টা করি, যে যেগুলো বলেছিলাম যে ডায়াবেটিস, প্রপার হুম। কন্ট্রোল অফ ডায়াবেটিস, প্রপার কন্ট্রোল অফ হাইপারটেনশন, প্রপার কন্ট্রোল অফ ডিসলিপিডিমিয়া, ওবেসিটি থাকলে সেটার ম্যানেজ করা। আচ্ছা। এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো ম্যানেজ করাটাই হচ্ছে স্টেবল ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এবার হচ্ছে যে পেশেন্ট যদি অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে আমার কাছে প্রেজেন্ট করে, হুম। সেক্ষেত্রে কিন্তু রিস্ক ফ্যাক্টর মডিফিকেশনস এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা প্লে করে সেটা হচ্ছে যদি কোনো আর্টারি 100% বন্ধ থাকে সেটাকে অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে সেটাকে দেখা। প্রথমে হচ্ছে করোনারি অ্যানাটমিটাকে বোঝা যে হুম। কোনো আর্টারিতে কোনো সিগনিফিকেন্ট মানে 80% মোর 70% 80% বা তার বেশি কোনো ব্লকেজ আছে কিনা, থাকলে সেই আর্টারিটাকে আমরা খোলার চেষ্টা করি। সেটা আচ্ছা। অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে হতে পারে, যদি অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে সেটা সম্ভব না হয় তাহলে বাইপাসের মাধ্যমে করতে হবে। কিন্তু যখন অ্যাকিউট সেটিং এ পেশেন্ট আসছে তখন রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্টের আগেও কিন্তু যে আর্টারিটা বন্ধ আছে সেই আর্টারিটাকে অ্যাঞ্জিওগ্রাফি করে আইডেন্টিফাই করা এবং সেটাকে খোলা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, মানে একদম শুরুর দিকে যদি কোনো পেশেন্ট আসে তাহলে তার ক্ষেত্রে ট্রিটমেন্টটা ইজি হয়, মানে সেই সার্জারি পর্যন্ত না গেলেও হবে। না, এবার ইস্যুটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা হয় হুম। যে পেশেন্টের মোস্ট অফ দ্য পেশেন্টের যারা এমআই নিয়ে প্রেজেন্ট করে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় তার আগে ব্যাকগ্রাউন্ড রিস্ক ফ্যাক্টর অনেক সময় অত ভালো জানা ছিল না। আচ্ছা। এখন যেটা বলছি ইয়ং পেশেন্টসদের ক্ষেত্রে এরকম দেখা যায় 50 ইয়ার্স, 45 ইয়ার্স, ইভেন তারও নিচে 25 ইয়ার্সে এরকম হয়েছে পেশেন্ট এমআই নিয়ে প্রেজেন্ট করেছে। এখন এটাই তো তার ফার্স্ট প্রেজেন্টেশন। ওকে। এখন এই পেশেন্টদের ক্ষেত্রে আগে কিছুই জানা ছিল না, এখন আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে দেখছি যে কোনো আর্টারি হয়তো 100% বন্ধ হয়ে আছে বা 80% 90% বন্ধ হয়ে আছে। আচ্ছা। এদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন এটা করা হবে, কিন্তু এটা সেকেন্ড স্টেপে থাকবে। এদের কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে টু ওপেন দ্য আর্টারি অ্যান্ড টু রেস্টোর দ্য ব্লাড ফ্লো। সেটা করলে আমরা যেটা করতে পারি যে মানে এখানে যে কথাটা বলা হয় টাইম ইজ মায়োকার্ডিয়াম,
পেশেন্ট যখন প্রেজেন্ট করছে অ্যাকিউট আর চেস্ট পেন নিয়ে, একদম। যত তাড়াতাড়ি আমরা সেই আর্টারিটাকে রেস্টোর করতে পারবো, মানে যে আর্টারি ফ্লোটাকে রেস্টোর করতে পারবো, তত কিন্তু আমরা অ্যামাউন্ট অফ মায়োকার্ডিয়াম বা স্যালভেজ করতে পারবো। আদারওয়াইজ আমি যদি 48 আওয়ার্সের পর সে আর্টারিটাকে খুলতে পারছি, সেক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মায়োকার্ডিয়াম পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় এবং সেই ফাংশনটা কিন্তু ভবিষ্যতে আর ফিরে আসে না। আচ্ছা, বেশ, মোটামুটি ট্রিটমেন্ট সম্পর্কেও খানিকটা ধারণা আপনারা করতে পেরেছেন। এবারে একটা প্রশ্ন নিশ্চয়ই আসবে যে আমাদের জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনলে পরে এই রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারবো? জীবনযাত্রার পরিবর্তনগুলো আমরা যত ইজিলি বলি, সবসময় সেটাকে ইমপ্লিমেন্ট করা অতটা সহজ হয় না। হ্যাঁ। কিন্তু যেটুকু যেটুকু বলা যায় যে রেগুলার যদি আমরা আমাদের ডায়েটগুলোকে একটু মডিফাই করার চেষ্টা করি, অয়েল কনজাম্পশনটা আমরা মোটামুটি পার হেড মান্থলি লেস দেন 500 ml এর মধ্যে রাখার চেষ্টা করি। যদি খুব বেশি স্পাইসি ফুড বা বাইরের খাবারগুলো আমরা অ্যাভয়েড করি, ডেইলি বেসিসে আমরা অ্যাটলিস্ট 30 মিনিটস যদি এক্সারসাইজ করি, শুধু এক্সারসাইজ বলতে শুধু 30 মিনিটস হাঁটলেও ইট ইজ কনসিডার টু বি এনাফ ফর আ গুড কার্ডিওভাস্কুলার হেলথ, তাহলে আমরা সেটা আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট। বাদ বাকি আমাদের যেগুলো স্ট্রেস ম্যানেজমেন্ট, স্লিপ প্যাটার্নটাকে ঠিক করা, মানে রাত্রে ঠিকঠাক টাইমে ঘুমানো, এই অ্যাটলিস্ট ডেইলি 7 to 8 আওয়ার যদি আমরা স্লিপ মেনটেন করার চেষ্টা করি, এই ধরনের ফ্যাক্টরসগুলো যেগুলো লাইফস্টাইল মডিফিকেশন করা উচিত। কিন্তু আবার বলছি, অনেকের জীবনযাত্রার কারণেই যেটা হয়, তার হয়তো নাইট শিফট ডিউটি আছে, কারো ক্ষেত্রে হয়তো সে অনেক এরকম হয়েছে, আমি আমার পেশেন্টকে বলেছি যে আপনি চেষ্টা করবেন আপনার মাসের তেলের হিসাবটা এরকম রাখতে। সে বলে আমি তো রান্না করি না, আমার কাজের লোক রান্না করে যায়, সে অত তেলের মধ্যে রান্নাটা করতে পারে না। তো এই ধরনের যে বাইন্ডিংস গুলো রয়েছে সেগুলোর মধ্যে আমাদের রয়েছে, সেগুলোর মধ্যে যতটা চেষ্টা করা যায় সেটা আমাদের মেনটেন করে চলতে হবে। একদমই তাই। তবে আপনি কি সাজেস্ট করবেন যারা এই পেশেন্ট রয়েছে ইসকেমিক হার্ট ডিজিজের, তাদের ক্ষেত্রে ডায়েটটা কেমন হবে? ডায়েটটা আমরা যেটা বলি সেটা হচ্ছে সল্ট অ্যান্ড ফ্যাট রেস্ট্রিক্টেড, মানে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে ডায়াবেটিক ডায়েট। বাকিদের ক্ষেত্রে নুনের অ্যামাউন্টটা যতটা পরিমাণ কম রাখা যায় ততই ভালো। আমরা যেটা বলা হয় 2 গ্রাম টু 5 গ্রাম এরকম বলি। তো এইগুলো আমাদের যত স্টাডি হয়েছে এগুলো তো মোস্টলি ওয়েস্টার্ন ডেটা। ইন্ডিয়ান কনটেক্সটে আমরা বলি নো অ্যাডেড সল্ট, মানে রান্নার জন্য যেটুকু নুন ইউজ করা দরকার ততটুকু, বাদ বাকি আমরা অ্যাভয়েড করব। এখন আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যেটা হচ্ছে রেড মিট আমাদের অ্যাভয়েড করা উচিত, ঠিক আছে? আর অয়েলের ক্ষেত্রে যেটা বলছি, অয়েলের টোটাল অয়েল, অনেকে জিজ্ঞেস করেন কি তেল ইউজ করব। কি তেলের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কতটা অ্যামাউন্ট অফ তেল আমরা রেগুলার বেসে ইউজ করছি। সেটা আমি আগেও বললাম যে মান্থলি পার হেড কনজাম্পশন শুড বি লেস দেন হাফ লিটার। আচ্ছা, মানে কি তেল সেটা বড় কথা নয়, না, অ্যামাউন্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় জানবো যে স্ট্যাটিন ড্রাগস কেন ব্যবহার করা হয়? স্ট্যাটিন ড্রাগস যেটা বললাম যে আমাদের এখন যেটা আমাদের কোলেস্ট্রলে দেখবেন লিপিড প্রোফাইলে একটা বিশাল প্যানেল দেওয়া থাকে, অনেক রকম তাতে লেখা থাকে টোটাল কোলেস্ট্রল, এইচডিএল কোলেস্ট্রল। এইচডিএল কোলেস্ট্রল ইজ এ গুড কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল ইজ কনসিডার্ড টু বি ব্যাড কোলেস্ট্রল, ভিএলডিএল কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, এরকম অনেক রকম প্যাটার্নস থাকে। এদের মধ্যে যেটা দেখা গেছে যে আমাদের কার্ডিয়াক এই ইসকেমিক হার্ট ডিজিজে স্পেসিফিক্যালি এলডিএল কোলেস্ট্রলটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট মার্কার, এবং এলডিএল কোলেস্ট্রলটা যত কমের দিকে রাখা যায় তত বেটার। স্ট্যাটিন গোত্রের ড্রাগগুলো আমরা এই কারণেই ইউজ করি, মোস্টলি হচ্ছে এই এলডিএল কোলেস্ট্রলটাকে কমানোর জন্য। এছাড়াও স্ট্যাটিন হচ্ছে, যেটা আমি ভাস্কুলার ইনফ্লামেশনের কথা বললাম, যে ইনফ্লামেশনগুলোর জন্য যে প্লাগগুলো, ওগুলো মোর ভালনারেবল টু রাপচার, সেই প্লাগগুলো ডেভেলপ করে। এই প্লাগ স্টেবিলিটির জন্য কিন্তু দেখা গেছে স্ট্যাটিন ড্রাগগুলো প্লাকের ক্যারেক্টার চেঞ্জ করতে পারে। সেই কারণে এই মানে ইসকেমিক হার্ট ডিজিজ বা যাদের ক্ষেত্রে যে কোনো রকম অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে, যেটা ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, যেটা ব্রেনে স্ট্রোক হতে পারে, এই বা অনেকের ক্ষেত্রে চোখের স্ট্রোক হয় যেটাকে বলে রেটিনাল আর্টারি অক্লুশন, যেটা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিন গোত্রের ড্রাগটা ইউজ করা হয়। আচ্ছা, আজকে মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে এই যে ইসকেমিক হার্ট ডিজিজ যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা ঠিক কোন কোন সিমটমস হলে পরে আপনারা বুঝবেন এবং সেই সময় চিকিৎসকের কাছে যাওয়া উচিত ভয় না পেয়ে। আশা করি আজকে এই রোগটার ব্যাপারে মোটামুটি কেন অনেকটাই আইডিয়া আপনারা পেয়ে গেছেন। এবং এই মুহূর্তে একটাই লাস্ট বলবো যে কোনো সমস্যা অবশ্যই ডক্টর প্লাস আমাদের শেষ ঠিকানা, এবং যিনি ডক্টর আজকে আছেন আমাদের সঙ্গে বা ছিলেন, তাকে কিন্তু বুধবার থেকে শনিবার নিয়মিত বিকেলবেলা আপনারা পাবেন। এবং ডক্টরকে এতক্ষণ আমাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের সকলকেও এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।